থার্ড সেমিস্টার। তো আমি যেটা বলতে চাইছি, আদরিণী গল্প থেকে এর বাইরে একটা প্রশ্নও যাবে না। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই এখান থেকে আটে কমন পাবে তোমরা। ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এবং কী কী প্রশ্ন আসতে পারে, সাজেস্টিভ প্রশ্ন, সেগুলো দেখানো হয়েছে। ভিডিওটি দেখা হবে এবং জেনে যেতেই হবে, যেগুলো খুবই দরকার, না জেনে গেলেই নয়, সেগুলো আমি বলে দিচ্ছি। আদরিণী গল্পটি 7টি পরিচ্ছেদে বিভক্ত। কটি পরিচ্ছেদ? 7টি পরিচ্ছেদ। এবার দেখো, এখানে দেখো পাড়ার নগেন ডাক্তার, পাড়ার ডাক্তারের উল্লেখ আছে কোথায়? দেখো এখানে নগেন ডাক্তার। এরপরে উকিলের নাম আছে, উকিলের নাম কি? জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। এখানে হ্যাঁ, তারা কিভাবে আসছিল? দেখো পান চিবাইতে চিবাইতে আসছিল, পান চিবাইতে চিবাইতে। এরপরে দেখো মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পেয়েছে। কোথায় থেকে? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। দেখো এখানে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। কোন বারে মেজবাবুর মেয়ের বিয়ে? এই দেখো দেখো এখানে সোমবার, একদম স্পষ্টভাবে লেখা আছে সোমবার। শুনছি নাকি ধুমধাম করে বিয়ে। বিয়েটা কেমনভাবে হবে? যে ধুমধাম করে বিয়ে হবে। বাইজি আসছে কোথায় থেকে? বাইজি আসছে হচ্ছে দেখো এখানে বেনারস থেকে, বেনারস থেকে বাইজি আসছে। আর খেমটা কোথায় থেকে আসছে? খেমটা হচ্ছে কলকাতা থেকে আসছে, কলকাতা থেকে। এরপরের প্রশ্ন দেখো, আমি আজ 20 বছর ধরে স্টেটের বাধা মুক্তার। তাহলে মুক্তার মহাশয় কয় বছর ধরে স্টেটের মুক্তার? 20 বছর, 20 বছর ধরে মুক্তার। এরপরে ইহারা বেশ চিনিতেন। ইহারা কারা? ইহারা হচ্ছে ইহারা হচ্ছে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু। এরপরের প্রশ্ন দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়টি কেমন ছিল? দেখো বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল ছিল। এরপরে দেখো যে আপনি সেই দিন পীরগঞ্জে যাবেন কি? কাকে বলা হয়েছে? এখানে জয়রাম মুখোপাধ্যায়কে বলা হয়েছে। এই দেখো এই প্রশ্নটা। এরপরে দেখো সোজাসুজি, মানে বিয়েতে গেলে 2 দিন কামাই হবে কাচারি। কয়দিন? 2 দিন। তো দুদিনের বার কি? দেখো দেখো এখানে লেখা আছে সোমবার মঙ্গলবার, 2 দিন কাচারি কামাই হবে। এরপরে তোমরা দেখো ঘোড়ার গাড়ির পথ নেই, মানে বিয়েতে যাওয়ার জন্য কিসের পথ নেই? ঘোড়ার গাড়ির পথ নেই। গরু গাড়ি যেতে হলে 2 দিন, আসতে 2 দিন। তাহলে গরু গাড়িতে যেতে হলে কি লাগবে? যেতে 2 দিন, আসতে 2 দিন। দেখে নাও। পালকি করে যাওয়া সেও মুশকিল। এরপরে দেখো, এরপরের দেখো, হে দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম। কে বলল? এই কোটেশন অনুযায়ী যদি উক্তি দেয় তো এখানে দেখতে হবে। দেখো কুঞ্জবিহারী বাবু বলেছিল, কুঞ্জবিহারী বাবু বলেছিল। একটা গানের উল্লেখ আছে কোন পরিচ্ছেদে? যদি প্রশ্ন আসে তো প্রথম পরিচ্ছেদে হবে। গানটির নাম কি ছিল? গানটির নাম হচ্ছে পেয়ালা মুঝে ভর দে, পেয়ালা মুঝে ভর দে। ঠিক আছে, এই গানটি অবশ্যই তোমরা দেখে যাবে একবারে। আর জয়রাম মুখোপাধ্যায় কিভাবে বসে থাকবে বলেছিল সেখানে? বলছে আমি মাথায় এক পগ বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকের অভ্যর্থনা করবো। এটা 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 ইচ্ছে ছিল। এই লাইনটা আমি দাগ দিয়ে দিলাম। এবার দ্বিতীয় পরিচ্ছেদ দেখো, পরদিন রবিবার। তাহলে জয়রাম কখন পুজো করে? জয়রাম হচ্ছে প্রভাতে পুজো করে, প্রভাতে পুজো করে। কি পুজো? তো আহ্নিক পুজো। এখানে কখন পুজো করে? তো 9টার সময়। দেখো এখানে 9টার সময় দেওয়া আছে। এরপরে দেখো জয়রামের যে মুক্তার, জয়রামের দেখো শ্রীমন্ত হারাজ শ্রী নরেশচন্দ্র রায়। এরপরে দেখো জয়রাম কেমন ছিল? জয়রাম হচ্ছে মানুষটি লম্বা সাদের ছিল, রংটি আর একটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যাইতে পারতো, এটা ছিল। এরপরে যেই প্রশ্ন আসার মতো, দেখো চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা। চক্ষু দুইটি কেমন ছিল? চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা। তাহলে জয়রামের আদিবাড়ি কোথায় ছিল? দেখো এখানে জয়রামের আদিবাড়ি ছিল হচ্ছে যশোর জেলায়। জয়রামের আদিবাড়ি কোথায় ছিল? যশোর জেলায়। জয়রাম যখন এখানে আসে তখন রেল খোলা ছিল না। রেল কি ছিল না? রেল ছিল না। জয়রামের কি ছিল যখন জয়রাম এখানে আসে?
তো দেখো একটি ক্যামব্রিজের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। একটি ক্যামব্রিজের ব্যাগ এবং একটি কী ছিল? পিতলের ঘটি ছিল। এরপরের প্রশ্ন আসতে পারে, মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়াছেন। ক টাকায়? মাসিক 13 শিকায়। এখানে তোমরা দেখো মাসিক 13 শিকা, ঠিক আছে। এরপরের প্রশ্ন, ভিডিও বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি সব কিছু বলছি না, সব বলতে পারছি না, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বলে চলে যাচ্ছি। তো মুখোপাধ্যায় মহাশয় মেজাজটা একটু রুক্ষ ছিল এবং যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এরপরে দেখো যে একদিন মুখোপাধ্যায় মহাশয়ের সাথে এক ডেপুটির বচসা বাঁধে। এই জন্য জয়রাম মুখোপাধ্যায়ের একটা গায়ে ছিল, তার নাম কি হচ্ছে মঙ্গলা, গায়ের নাম হচ্ছে মঙ্গলা। সেই মঙ্গলা একটা বাছুর হয়েছিল, বাছুরটি এড়ে বাছুর, তার নাম ডেপুটি বাবুর নামে রেখেছিল। দেখো ডেপুটি বাবুর নামে। এরপরে একদম সোজাসুজি আমরা চলে যাব, আমার স্ত্রীর যতটুকু জ্ঞান আছে হুজুরের তাও দেখছি নেই, সে আদালত অবমাননার জন্য 5 টাকা জরিমানা হয়। জয়রাম মুখোপাধ্যায়ের আদালত অবমাননার জন্য ক টাকা জরিমানা হয়? 5 টাকা। এরপরে দেখো যে 5 টাকাকে মুকুব করার জন্য বা হুকুমটা রহিত করার জন্য 1700 টাকাও সে ব্যয় করেছিল। দেখো 1700 টাকা ব্যয়। এরপরে যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলোই বলার চেষ্টা করছি, ভিডিওটি বড় হয়ে যাবে তার জন্য। দেখো জয়রামের বাড়িতে পাশা খেলা হয়, পাশা খেলা এবং তাস পাশা খেলা, এখানে পাশা উল্লেখ আছে। দেখো পাশা খেলা দেখতেছিলেন। একটা উক্তি আছে, হাতি পাওয়া গেল না, এটা কে বলেছিল? ভিত্ত বলেছিল। এখানে জয়রাম মুখোপাধ্যায়, অনেকেই বলবে দেখো ভিত্ত আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিলেন, কুঞ্জবাবু কি বলেছিল? পাওয়া গেল না। এই উক্তি যদি আসে তাহলে বলতে হবে যে পাওয়া গেল না, এটি কে বলেছে? তো কুঞ্জবাবু। আর তারপরের প্রত্যেকটি তাই তো সব মাটিকে বলেছেন, নগেন্দ্রবাবু বলেছেন। তোমরা দেখতে পাচ্ছ। এরপরের প্রশ্ন তুমি দেখো, এরপরে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, একটাও বাদ যাচ্ছে না মনে হচ্ছে। দেখো তারপরে একটা, যখন হাতি পাওয়া যায় না তখন গরুর গাড়ির কথা বলে, কিন্তু গরুর গাড়ি কখন গরুর গাড়িতে যেতে বলেছে? দেখো রাত্রি 10টা বা 11টার সময় বেরিয়ে পড়েন। আর গরুর মালিককে, যে এক জোড়া গরু নতুন বলদ কিনেছে, তার মালিক হচ্ছে ইমামউদ্দিন শেখ। তার মালিক কি? ইমামউদ্দিন শেখ। এবার দেখো, না গরুর গাড়ি চড়ে আমি যাব না, কে বলেছে? জয়রাম মুখোপাধ্যায় বলেছে। দ্বিতীয় পরিচ্ছেদ আমাদের শেষ হয়ে গেল। দেখো তৃতীয় পরিচ্ছেদ। এবার তৃতীয় পরিচ্ছেদে হচ্ছে যে শহর থেকে কত কোষের দূরের মধ্যে জমিদারের হস্তি ছিল? যে দেখো 2-3 কোষের মধ্যে। কজন জমিদার? 2-3 জন জমিদারের হস্তি ছিল। এরপরে দেখো কার হাতি পাওয়া গিয়েছিল বলো তো? বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি পাওয়া গিয়েছিল। কত টাকা দিয়ে কিনেছিল সেটাও আছে, 2000 টাকা দিয়ে কিনেছিল। কয় হাজার টাকা? 2000 টাকা। এরপরে চলো, তো হাতিটি যখন আসে জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি, কখন এসেছিল? দেখো পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। নাম কি? তাহলে এই হাতিটির নামই হচ্ছে আদরিণী। বোঝা গেল? হ্যাঁ। এরপরে চলো, এরপরে যেগুলো আসার মতো খুব খুব গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। চলো, মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? এখানে কে বলেছে? দেখো এই কথাটি দেখো, এটা একটা উক্তি। এটা কে বলেছে? যে মহারাজ জিজ্ঞাসা করিলেন এটা হচ্ছে কার হাতি? তার উত্তরে বলেছিল আগে হুজুর বাহাদুরেরই হাতি। এরপরে দেখো, এরপরে হয়ে গেল এটা। এবার চতুর্থ পরিচ্ছেদে আমরা দেখব তাহলে কোন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের জেলা কোর্ট ভরে গিয়েছে নতুন নিয়মে। এরপরে
প্রশ্ন যেগুলো আসার মতো বা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সবই গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষা যেহেতু তোমাদের পরশুদিন, তো এখান থেকে খুব তোমাদেরকে যেগুলো সাজেস্টিভ প্রশ্ন সেগুলোই বলার চেষ্টা করছি। দেখো তোমরা, তারপর একটা উক্তি আছে, দেখো মানে কোটেশানে, হ্যাঁ হুজুর আমি আপনার তাবেদার, এটা কে বলেছে? এটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় বলেছে, বা জয়রাম মুক্তার। এরপরে সোজাসুজি আমরা অন্য দেখার চেষ্টা করছি, অন্য প্রশ্নগুলো, সেটা পঞ্চম পরিচ্ছেদে আমরা চলে যাচ্ছি। পঞ্চম পরিচ্ছেদে হস্তি ভাড়ার বিজ্ঞাপনটা আছে, আমরা জানি। দেখো যে হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, তার বন্ধু ওরা বলেছিল। তাহলে মাসে কত টাকা বেঁচে যাবে হাতি বিক্রি করে ফেললে? যে মাসে 30-40 টাকা বেঁচে যাবে। দেখো এখানে। এরপরে হস্তি ভাড়ার বিজ্ঞাপন দেখো এখানে কি, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন, কার্যের প্রভৃতি, স্বাক্ষরকারী নামী আদরিনী নামবি হস্তিনী ভাড়া পাওয়া যাবে। ভাড়া প্রতি রোজ ক টাকা? 3 টাকা। এখানে ভুললে চলবে না, ভাড়া 3 টাকা, খোরাকি হচ্ছে 1 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের এখন বাড়ি কোথায়? তাহলে চৌধুরীপাড়ায়। দেখো এখানে লেখাই আছে স্পষ্ট করে, চৌধুরীপাড়া। এরপরে দেখো, হাতি ভাড়া দেওয়ার ফলে 15-20 টাকার বেশি আয় হয়নি। দেখো এখানে লেখা আছে 15-20 টাকার বেশি। আমার কথাগুলো যদি শুনে থাকো তাহলে রিভিশন খুব তাড়াতাড়ি হবে। দেখো বেশি আমি সময় নিব না, খুব গুরুত্বপূর্ণ। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের বড় বধূ আর মেজ বধূ উভয়ে অন্তঃসত্ত্বা। এরপরে এদিকে জ্যৈষ্ঠা পত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। তাহলে কল্যাণীর কত বয়স? জয়রামের নাতনির হচ্ছে দ্বাদশ, মানে 12 বছর। এরপরে দেখো, এবার কল্যাণীর বিবাহ কথা বলে, একটা জায়গায় বিবাহ ঠিক হয়। দেখো কল্যাণীর যার সাথে বিবাহ ঠিক হয়, পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়ে। কোথায় পড়ে? রাজশাহী কলেজে এলে। তারা 2000 টাকা চায়, মানে কল্যাণীর যার সাথে বিয়ে হবে সেই পরিবার 2000 টাকা চায়, 2000 টাকা। নিজেদের খরচ 500 টাকা, 2500 টাকা, 2500 টাকা হইলেই বিবাহটি। তাহলে কত টাকার বিনিময়ে হবে বিয়েটা? 2500 টাকা হইলেই বিয়েটা হয়ে যাবে। কেন? হয়তো সেটা বললাম। এরপরে দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের হচ্ছে 3টে ছেলে ছিল, 3টি ছেলে ছিল। কটি ছেলে? 3টি ছেলে। 2টো ছেলে শিক্ষিত ছিল না, একজন শিক্ষিত ছিল। দেখো কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়তো, বিএ পরীক্ষা দিয়েছিল, সেখানেও সে ফেল করে যায়। এরপরে দেখো, এরপরের প্রশ্ন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক। কি হওয়ার কথা বলা হয়েছে? যে হাতিটা বিক্রি করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। এখানে কত টাকা হলে বিক্রি হবে? দেখো যে 3000 টাকা। যদি 500 টাকা কম দাও তবুও বিক্রি করা যেতে পারে, যদি ভালো খদ্দের হয়। এরপরের প্রশ্ন দেখো, যেগুলা বিশেষ গুরুত্বপূর্ণ, একমাত্র সেগুলোই বলার চেষ্টা করছি। দেখো এখানে, আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, কে বলেছে? এটা হচ্ছে যে জয়রাম মুখোপাধ্যায় বলেছে আদরিণীকে। কিভাবে বলেছে? যে ছলনার আশ্রয় লয়ে বলেছে, ছলনার আশ্রয় লয়ে এই কথাটা বলেছে। তাহলে কোন পরিচ্ছেদে? 6ষ্ঠ পরিচ্ছেদে। এরপরে দেখো, কল্যাণীর বিবাহের কথাবার্তা পাকা হয়েছে। কল্যাণীর বিবাহ কবে হবে? কল্যাণীর বিবাহ 10 জ্যৈষ্ঠ, শুভ কাজ 10 জ্যৈষ্ঠ। দেখো বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ। তাহলে কবে আশীর্বাদ হবে? যে বৈশাখ মাসে। কিন্তু হাতিটা বিক্রি হয় না, জানো তো, হাতিটা ফিরে আসে 1 বৈশাখ সন্ধ্যাবেলায়। দেখো এখানে 1 বৈশাখ সন্ধ্যাবেলা মশ করিয়া আদরিণী ফিরে আসে।
কেন ফিরে আসে? যে উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার পায়নি, এর জন্য। এরপরে বাড়ির লোক কিন্তু আদরিনী ফিরে আসাতেও বাড়ির লোক কিন্তু একটুও ভেঙে পড়েনি বা একটুও তাদের খারাপ লাগেনি। লোকে বলেছে, বাড়ির মানুষই বলেছে, দেখো আহা আদর রোগা হয়ে গিয়েছে। কে বলেছে? তো বাড়ির লোক। এরপরে ওই যে আবার মুখুজ্জেমশাই আদর যাওয়া মেলা দেখে এসে বলেছে এর জন্য হাতে বিক্রি হয়নি, সেটা তার অনেক বন্ধু বান্ধব বলেছে। এবার মুখোপাধ্যায় মহাশয় মানে জয়রাম মুখোপাধ্যায় যা বলে তাই ঠিক হয়ে যায়, সেটা বলছে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে। কথায় বলে ব্রহ্মবাক্য হচ্ছে বেদবাক্য, বেদবাক্য মানে ব্রহ্মবাক্য হচ্ছে বেদবাক্য, সেটা বলছে। কিন্তু যে মেলাটায় নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে বামুনহাটের মেলায় নিয়ে গিয়েছিল। দেখো এখানে বামুনহাটের বিক্রি হয়নি। এরপরে হচ্ছে 10 কোষ দূরে, বামুনহাটের থেকে 10 কোষ দূরে, দেখো 10 কোষ দূরে রসুলগঞ্জের সপ্তাহব্যাপী একটা মেলা চলে, এখানে আবার নিয়ে যাওয়ার আদরিনীকে পরামর্শ হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অন্তিম পর্যায়ে। হাতিটাকে বিক্রি করার জন্য পাঠানো হয়, কিন্তু হাতিটা যেতে যেতে কি হয় তোমরা বলো? হাতিটা যেতে যেতে কি হয়? হাতিটা যেতে যেতে হাতিটা অসুস্থ হয়ে পড়ে। দেখো হাতিটা অসুস্থ হয়ে পড়ে। তার এই দেখো এখানে দেখো, পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মহাশয়ের হস্তে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত ঘটিল। মধ্যমপুত্র লিখে আছে, মধ্যমপুত্র বাড়ি হইতে 7 কোষ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অন্তত পীড়িত হইয়া পড়ে, আর সে চলিতে পারে না। কোথায় শুয়ে আছে? রাস্তার পাশে আমবাগানে শুয়ে আছে, রাস্তার পাশে আমবাগানে শুয়ে আছে। আদরিনীর কি ব্যথা হয়? পেটে বোধ হয় ব্যথা, তাই বলছে এখানে। দেখো এরপরে দেখো আমরা একদম শেষ আদরিনী গল্পের শেষ পরিচ্ছেদে চলে এসেছি। এরপরে সেই কথা মতো জয়রাম মুখোপাধ্যায়ও কিন্তু চলে আসে, ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে ছুটিল। দেখো কিভাবে? ঘোড়ার গাড়িতে। কখন? রাত 10টার সময় ঘোড়ার গাড়িটি ছাড়া হয়েছিল তার বাড়ি থেকে। এরপরে এসে দেখে যে আদরিনী আর বেঁচে নেই, আদরিনী মারা গিয়েছে। দেখো এখানে যে তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলতে লাগেন, অভিমান করে চলে গেলি মা। এই দেখো এখানে, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। এরপরে কিন্তু জয়রাম মুখোপাধ্যায় আর 2 মাস বেঁচে ছিলেন, মানে হাতি মারা যাওয়ার 2 মাস পরে মারা গিয়েছে। তো এটাই ছিল সাজেশান, এটাই ছিল সাজেস্টিভ ভিডিও। যদি ভালো অবশ্যই এগুলো দেখে যেতে হবে তোমাদেরকে, এগুলাই আসার মতো আর কি। এবার আলোচনা করব ধর্মকবিতা।